আচ্ছা, আজকে আমরা সংলাপ রচনা নিয়ে আলোচনা করব। মধ্যশিক্ষা পর্ষদের নিয়ম অনুযায়ী আমাদের সংলাপ আছে এবং 150 শব্দের মধ্যে এই সংলাপ রচনা করতে হয়। এখন বিষয় হলো এই সংলাপের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ডায়ালগ। তো একটি বিষয় মনে রাখতে হবে, নাটকের সংলাপের সঙ্গে আমাদের পাঠ্যের যে সংলাপ এর দূরত্ব আছে। কি রকম? সংলাপ তো দুজনের মধ্যে কথোপকথন, মনের ভাব আদান প্রদানের জন্যই আমরা একে অপরের সঙ্গে কথা বলি। আর কোনো একটি প্রসঙ্গে বা বিভিন্ন প্রসঙ্গে আমাদের মত বিনিময়কে কেন্দ্র করে তারপরেই গড়ে ওঠে সংলাপ। তাই সংলাপে মানুষের চিন্তা, যুক্তি, আদর্শ, বিশ্বাস ও মূল্যবোধের প্রতিফলন ঘটে। সাহিত্য একমাত্র নাটক হলো সম্পূর্ণ সংলাপ নির্ভর, তবে নাটকের সংলাপের সঙ্গে সাধারণ আমাদের পাঠ্যের সংলাপের কিন্তু তফাৎ আছে। বিশেষত এই স্তরে আমরা কোনো একটি বিষয়কে কেন্দ্র করে দুই ব্যক্তির মধ্যে প্রাণবন্ত সংলাপ রচনার চেষ্টা করি এবং চর্চা করি। তাই প্রথমে সংলাপ রচনার কৌশল এবং বৈশিষ্ট্যগুলি আমাদের জেনে নেওয়া দরকার। নাটকের সংলাপ ঘটনা, চরিত্র, আবহাওয়া প্রভৃতি নানা বিষয়ের ফসল, কিন্তু বিষয়কেন্দ্রিক সংলাপ কোনো একটি বিষয়কে নিয়ে দুই বন্ধুর ভাবনার তাৎক্ষণিক আদান প্রদানের প্রকাশ। এই ধরনের সংলাপ বিষয়টি যেমন গুরুত্ব পায়, তেমনি খোলামেলা মতামত প্রকাশেরও সুযোগ এখানে ঘটে থাকে। এখন বিষয় হলো এই যে দুজন ব্যক্তির কথোপকথনের ক্ষেত্রে বিষয়টির গুরুত্ব বা গভীরতার বুঝে নিয়ে লিখতে হয়। যেমন বাস কন্ট্রাক্টর ও একজন যাত্রী, এদের দুজনের সংলাপ। দুই বন্ধু কোনো চলচ্চিত্র নিয়ে আলোচনা শুরু, কোনো গল্পের বইয়ের বিষয় নিয়ে, অথবা সেই বিষয়ের কোনো চরিত্র নিয়ে সংলাপ হতে পারে। মতামত আলাদা হতে পারে, কিন্তু তা যেন বিতর্কে না পৌঁছায় ওই সংলাপের মধ্যে। এটা আমাদের সিলেবাসের নিয়ম অনুযায়ী বিধেয়। লেখার সময় মনে রাখতে হবে সংলাপ যেন বক্তৃতাধর্মী না হয়ে যায়, মানে লম্বা না হয়ে যায়। দীর্ঘ ভাবনা বা বক্তব্য সংলাপের পক্ষে ক্ষতিকর, কারণ মানুষের মুখের কথাবার্তার জীবন্ত গতিময় ভাষ্যরূপই হলো সংলাপ। তাই সংলাপে যেন কখনোই একঘেয়েমি না চলে আসে, এদিকে লক্ষ্য দেওয়া ভীষণ প্রয়োজন এবং বাস্তবানুগ হওয়া দরকার। পারস্পরিক মত বিনিময়ের সময় তর্ক বা বিতর্ক এড়িয়ে চলাই ভালো। তারপরে দেখতে হবে সংলাপের ভাষা হবে সাবলীল ও সহজ। আমরা যেভাবে দৈনন্দিন জীবনে কথা বলি, সেই স্বাচ্ছন্দ্যের ভাব কথাবার্তার মধ্যে বজায় রাখা জরুরি। একটি বিষয় খুব মনে রাখবে, এই সংলাপের শুরুতে কেমন আছো, অনেকদিন পরে দেখা, কোথায় চলেছ, কিংবা শেষে গিয়ে বিদায়, আজ আসি, ভালো থেকো, এ সমস্ত আনুষ্ঠানিক সম্ভাষণ বর্জন করাই বিধেয়। এগুলো না করা ভালো, করবে না।
একই বস্তুর একাধিক ব্যবহার, মানে একই কথার একই যুক্তির একাধিক ব্যবহার সংলাপের পক্ষে কিন্তু বিশেষ ক্ষতিকর। তাই সেদিকে যেমন সজাগ দৃষ্টি রাখতে হবে, ঠিক তেমনি অনাবশ্যক বিষয়ে সম্পর্কিত বর্ণনা মোটো আনা চলবে না। উভয় বক্তার কথাবার্তার পরিমাপের মধ্যে যেন ভারসাম্য থাকে, কোনো একটি দীর্ঘায়িত, কোনো একজনের বক্তব্য একটু সংক্ষিপ্ত এরকম না হয়ে যায়, সেটাও ক্ষতিকর। এখন আর বিশেষ করে আমাদের মনে রাখতে হবে যে 150 শব্দের মধ্যে এটা শেষ করতে হবে। মূলত দেখা যায় যাদের হাতের লেখার সাইজটা স্ট্যান্ডার্ড সাইজ, মানে যেটা আমরা সঠিক লেখার মাপ বলি, তাতে একটা সংলাপ আমাদের যে পরীক্ষার উত্তরপত্র যেটা দেওয়া হবে লিখতে মাধ্যমিকে, তার এক পাতার থেকে একটু কম থাকা ভালো। হাতের লেখা বড় হলে একটু এক পৃষ্ঠা হলেই যথেষ্ট। যাদের ছোট তাদের এক পৃষ্ঠার 3 ভাগের 2 ভাগেই সমাপ্ত করা ঠিক। যাদের মিডিয়াম তাদের 1 পৃষ্ঠা থেকে একটু কম থাকা ভালো। আর একটি কথা মনে রাখবে যে এই 150 শব্দ বলা হচ্ছে, কিন্তু এক্ষেত্রে একটা বিষয় মনে রাখতে হবে যে কম বেশি 10টি শব্দ ছাড় আছে। যেমন 150-এর 10% মানে 15টি শব্দ। সেখানে 15টি শব্দ বেড়েও যেতে পারে অথবা কমেও যেতে পারে। তবে আমরা দীর্ঘদিন এই মাধ্যমিক পরীক্ষার খাতা মূল্যায়ন করতে গিয়ে দেখেছি কমে কারো নয়, বরং একটু বেড়েই যায়, সামান্য বেড়েই যায়। মানে ওই গোটা 15 শব্দ বেড়ে দেখা যাচ্ছে 60, 75, 80-র মধ্যে থেকে যায়। এটা সঠিক। তাহলে এবার আমরা একটি সংলাপ দিয়ে এখানে শুরু করি। দেখো কি রকম, জাতপাতের বিভাজন ও বর্তমান সমাজ, এই নিয়ে দুই বন্ধুর মধ্যে একটি সংলাপ রচনা হচ্ছে। দুটো নাম দেবে, যেমন ধরো শৈলী, সায়ন্তী, আমরা দুটো নাম দিলাম। কিরে সায়ন্তী, কি হলো? একটু চুপচাপ লাগছে যে আজ তোকে? না, তেমন কিছু হয়নি, কাগজে একটা খবর পড়ে মনটা খারাপ হয়ে গেছে। কি খবর রে? পরীক্ষার খাতা হারিয়েছে বুঝি? না না, খবরে পড়লাম একটা স্কুলে জাতপাতের জন্য দুটি বন্ধুকে আলাদা বসতে হয়েছে। সে কি রে, 21 শতাব্দীতে এইসব? তবে মায়ের মুখে আমিও শুনেছি এখনো ভারতের কয়েকটি রাজ্যে জাত নিয়ে মানুষ আশ্চর্য গোঁড়ামির আশ্রয় নেয়। হ্যাঁ রে, আজও আমাদের সমাজে জাতপাতকে কেন্দ্র করে ঘটে চলেছে নানান অন্যায়। এটা মেনে নেওয়া যায় না, অথচ এই কারণেই কিন্তু সমাজটা প্রায় অচল হয়ে বসতে চলেছে। সে হারিয়ে ফেলেছে তার নিজস্বতা। ঠিক, যুক্তিবোধ জাগিয়ে তোলার কাজটা করতে হবে আমাদেরই। এ নিয়ে ভাবতে হবে সবাইকে। হ্যাঁ, ভাবতে হবে বললে তো হবে না। ধর্ম যে গেড়ে বসেছে, মানুষকে নিয়ে ধর্ম পালন করতে হবে। যে ধর্ম, নিজের ধর্মের সঙ্গে জাতের কি সম্পর্ক? সায়ন্তী বলছে, ধর্ম মানুষের মনুষ্যত্ব, সত্যবোধ, জীবনের পক্ষে যা মঙ্গলকর তাকে ধারণ করাই তো ধর্ম। সত্যবোধ না থাকলে তো একজন আর একজনকে মানুষ হিসেবে মূল্য দিতে পারবে না, আর তখনই জাতপাতের প্রশ্নটা এসেই যাবে। শৈলী বলছে, ঠিক বলেছিস। একমাত্র আমরা এই মনুষ্যত্বকে এখনো
একে অপরকে চিনতে পারি এর দ্বারা। ভুলে যাই আমরা সবাই একই রবি শশী আমাদের সাথী। সায়ন্তী বলছে, সত্যি। তবে কি জানিস, আমরা বোধহয় নিজের ইচ্ছায় ভুলে যাই সংবিধানের একটি তথ্য। ভারতের সংবিধান রচয়িতাদের মধ্যে যিনি প্রধান, বাবা সাহেব আম্বেদকর, তিনি কিন্তু তথাকথিত নিচু জাতের মানুষ ছিলেন, কিন্তু অনেক উপেক্ষা সত্ত্বেও তিনি আজ সকলের শ্রদ্ধায় মানুষ। জাতের ভিত্তিতে কোনো মানুষকে ছোট করা যায় কি? সে তো আমাদের দেশের আইনও দণ্ডনীয় অপরাধ। শৈলী, শুধু তাই নয়, জাতপাত বড় লজ্জার। সায়ন্তী বলছে, সত্যি। কেমন নিজেদেরই ছোট ছোট লাগে, তাই না? এই যে একটা ডায়ালগ বা সংলাপ আমাদের শেষ হলো। ঠিক এইভাবে অন্যতম প্রিয় দুটি বই নিয়ে তার চরিত্র নিয়ে সংলাপ হতে পারে। আবার কখনো সমুদ্র না পাহাড় বেড়াতে যাওয়ার পক্ষে কোনটা কার মত তা নিয়ে সংলাপ হতে পারে। মাতৃভাষার সঙ্গে ইংরেজি ভাষার শেখা প্রয়োজনীয়তা কতটা তা নিয়ে সংলাপ হতে পারে। প্লাস্টিকের ব্যবহার আমাদের কতটা ক্ষতিকর, কী করে এর প্রাদুর্ভাব থেকে আমরা নিজেদের মুক্ত করতে পারি, এ নিয়েও সংলাপ হতে পারে। এভাবে সংলাপ হতে পারে নানাভাবে। সবসময় মনে রাখতে হবে, লেখার মধ্যে একটু ছোট ছোট ডায়ালগ দিয়ে এবং অল্প পরিসরে এটা শেষ করাই বিধেয়। সংলাপ সম্পর্কে আমরা বললাম। এবার এই সংলাপের সঙ্গে মাধ্যমিক স্তরে যেটি অথবা থাকে, বিকল্প প্রশ্ন হিসেবে থাকে, সেটি হলো প্রতিবেদন রচনা। এই প্রতিবেদন সম্পর্কে একটুখানি বলি। প্রতিবেদন শব্দটির আবিধানিক অর্থ হলো বিবরণী, অর্থাৎ কোনো ঘটনা বা বিবরণের ব্যক্তিনিরপেক্ষ এবং বস্তুনিষ্ঠ বিবরণকেই প্রতিবেদন বলা হয়। প্রতিবেদনের রচয়িতা কোনো পরিস্থিতিতেই প্রাপ্ত তথ্যের সঙ্গে নিজের মতামত বা মন্তব্য যেন মিলিয়ে না ফেলে, এদিকে লক্ষ্য রাখতে হবে। তাই প্রতিবেদনকে ব্যক্তিগত মতামতের ঊর্ধ্বে উঠে কেবলমাত্র সঠিক তথ্যকে তুলে ধরাই এর কাজ। আধুনিক যুগে এই প্রতিবেদন বা রিপোর্ট বিষয়টি গণমাধ্যমগুলির সঙ্গে সম্পর্কিত। সংবাদপত্র, রেডিও, টিভি প্রভৃতিতে প্রতিনিয়ত প্রাত্যহিক খবর সংক্রান্ত প্রতিবেদন পাঠ করা হয়। রোজগার বিভিন্ন ঘটনা নানানভাবে আমাদের সামনে রাত পোহালেই এসে উপস্থিত হয়। সুতরাং প্রতিবেদন এই অর্থে সমাজ জীবনের আয়না। সত্যই বলতে গেলে কি, প্রতিবেদন হিসেবে কোনো ঘটনাকে কৃত্রিম করে লেখা ঠিক নয়। যেন যুক্তি থাকে, তার মধ্যে সত্যনিষ্ঠার ছাপ থাকে, তবেই কিন্তু প্রতিবেদন হবে। শুধু ভাষার কলাকুশল বা ভাষার মাধুর্য মণ্ডিত করে প্রতিবেদন হয় না। তবে সাথে সাথে এটাও মনে রাখা দরকার যে কোনো একটা বিষয়কে, যেটা আমি করতে চাইছি, সেই বিষয়কে পাঠক হৃদয়গ্রাহী করার জন্যে তো তার শব্দবিন্যাস সুন্দর হতেই হয়। তাহলে প্রতিবেদনের মধ্যে কোন কোন বিষয়গুলি বিশেষভাবে আমাদের পালনীয় একটু দেখে নিই। দৈনন্দিন সংবাদপত্রের জন্য লিখিত হয় বলেই প্রতিবেদনের একটি নির্দিষ্ট গঠন কৌশল আছে। সেই গঠন কৌশলটি প্রতিবেদন লেখকের হুবহু মেনে চলতেই হয়। ঘটনার সঙ্গে
মানানসই একটি শিরোনাম দিতে হয় উপরে, যে ঘটনার উপর প্রতিবেদন হবে তার উপর একটি মানানসই শিরোনাম উপরে দিতে হয়। ঘটনার বা বর্ণনার স্থান, সময় ও তারিখের সুস্পষ্ট উল্লেখ করতে হয়। এরপরেই বিষয় বা ঘটনার অর্থপূর্ণ ও সাবলীল বিবরণী রাখতে হয়। প্রতিবেদনের এক অর্থে প্রতিবেদন হলো এক অর্থে ঘটনা বা বিষয়ের সরস উপস্থাপনা। তারপরে হলো কি, যে কোনো ঘটনা প্রতিবেদনের সময় প্রকৃত তথ্যগুলি যেন তুলে ধরা হয়, তাতে যেন কোনো রকমের কৃত্রিমতা না থাকে। কোনো সমস্যামূলক বিষয়ে তুলে ধরার সময় সম্ভাব্য সমাধানের প্রতিও কিন্তু কি হলে সমস্যার সমাধান হতে পারে তাও কিন্তু তুলে ধরা প্রতিবেদনকারের বা প্রতিবেদকের উচিত। আধুনিক চলিত বাংলা রীতিতে সহজ সরল ভাষায় প্রতিবেদনটি উপস্থাপন করা উচিত এবং আকর্ষণীয় করে তোলা উচিত। এক্ষেত্রেও 150 শব্দে লিখতে হয়, যেটা আমাদের সংলাপের ক্ষেত্রে ছিল। নিয়ম কানুন একই, শুধু প্রতিবেদনের ক্ষেত্রে একটু মনে রাখতে হয় এই, যেখানে নিজেকে লিখতে হয় বিষয়টাকে নিয়ে, এখানে দুজন নয়। সেটা সংবাদপত্রের পাঠানোর ক্ষেত্রে হোক বা কোনো মিউনিসিপ্যালিটিতে সেই প্রতিবেদনটা জমা দেওয়ার ক্ষেত্রে হোক, মানে হাতে হাতে হোক, বা কোনো কোনো মাধ্যমের তাকে প্রকাশ করে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্যই হোক, সেখানে কিন্তু এক্ষেত্রে কিন্তু লেখার একটু হৃদয়গ্রাহী করে তোলা বাঞ্ছনীয় বলে মনে করি। যেমন বিদ্যালয়ে কোনো মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, সে বিষয়ে একটি প্রতিবেদন। দেখো, একটা উদাহরণ এখানে দেওয়া যাক। যেমন ধরো, বিদ্যালয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান কীরকম হবে? নিজস্ব প্রতিনিধি বা সংবাদদাতা, কলকাতা, 16ই জুন 2015 বা যা হোক একটা তুমি তারিখ দিয়ে নেবে। গত 12ই জুন শুক্রবার রাসমণি বালিকা বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী উৎসব অনুষ্ঠিত হলো স্কুলের প্রার্থনা সভাগৃহে। এই উপলক্ষে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন স্কুলের প্রাক্তন ছাত্রী এবং স্বনামধন্য গায়িকা শ্রীমতী মধুজা সেন। তিনি তার বক্তব্যে বিদ্যালয় জীবনে এই ধরনের অনুষ্ঠানের প্রাসঙ্গিকতার দিকটি তুলে ধরেন। এরপর উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন স্কুলের ছাত্রীরা। অবশেষে সঙ্গীতে তাদের মুন্সিয়ানা ও পরিণত কণ্ঠস্বর দর্শক আসনে উপস্থিত শ্রোতামণ্ডলীকে মুগ্ধ করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তার বক্তব্যে ঐতিহ্য, নারী শিক্ষা, নারী প্রগতির সঙ্গে সামাজিক প্রগতির যোগসূত্রটি খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেন। এদিনকার অনুষ্ঠানের মুখ্য আকর্ষণ ছিল দিদিমণি ও ছাত্রীদের সমবেত প্রচেষ্টায় রবীন্দ্রনাথের শিক্ষা ভাবনা কেন্দ্রিক একটি মৌলিক নাটক। নাচে, গানে, অভিনয়ে সত্যি এই প্রচেষ্টা সাধুবাদযোগ্য। অনুষ্ঠানে শ্রীমতী সেনের হাত থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের কৃতী ছাত্রীরা পুরস্কার গ্রহণ করে। এরপর ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণীর ছাত্রীদের সারা বছরের পড়াশোনা, খেলাধুলা, নাচ, গান, ছবি আঁকা পুরস্কার গ্রহণ। তবে লেখাপড়ার সাফল্যের জন্য পৃথক কোনো পুরস্কার ছিল না। শেষে বিদ্যালয়ের একটি ছাত্রী শারীরিক অসুস্থতা নিয়েও লেখাপড়া করছে, তাই তাকেও বিশেষভাবে অভিনন্দন জানানো হয়। বিদ্যালয়ের সকলের অংশগ্রহণ এবং আন্তরিকতায় সত্যি দিনটি উজ্জ্বলতায় ভরে উঠেছিল। এখানে প্রতিবেদন শেষ হলো। এইভাবে আমরা একটু তালিম নিলেই দেখতে পাবো, যে কোনো একটি সাহায্যকারী বই বা টেস্ট পেপার থেকে তোমরা প্রতিবেদনগুলো নেবে, নিয়ে বাড়িতে লিখবে, লিখে স্কুল খুললে আমাদের দেখাবে
দেখো, লকডাউন চলছে মানে এই নয় যে তোমাদের পড়াশোনারও লকডাউন চলছে। তোমাদের কিন্তু পরীক্ষা দিতে হবে। এই যে নিচের ক্লাসে পরীক্ষা না দিয়ে পাশ করে যাওয়া এ এক। তোমাদের কিন্তু প্রতিযোগিতামূলক পরীক্ষা দিতে হবে। জীবনকে দাঁড়াতে হলে প্রতিযোগিতার সম্মুখীন হতে হবে। সেই সমস্ত চিন্তা মাথায় রেখে তোমাকে পুরো সিলেবাস করায়ত্ত করে রাখতে হবে। কারণ তোমরা মাধ্যমিক, এ বিষয়টি ভুলে যাও না। তোমাদের পরীক্ষা দিতে হবে বাইরের করা প্রশ্নের উপরে, মূল্যায়ন বা মান পেতে হবে বাইরের দেখা শিক্ষকের মূল্যায়নের উপরে। সুতরাং তোমরা যে কোনো একটা টেস্ট পেপার ধরো, মধ্যশিক্ষা পর্ষদ বর্ণিত হোক, ডব্লিউবিটিএ হোক, এবিটিএ হোক, আর প্রচুর প্রশ্ন সেটিং বান্স পাওয়া যায়, তো সেগুলো নিয়ে হোক। তোমরা পরপর এগুলো অভ্যাস করে যাও, সুফল পাবে। আমরা এর পরের দিন আলোচনা করব প্রবন্ধ রচনা এবং বঙ্গানুবাদ নিয়ে। আজ এখানে রাখি। আরও সঙ্গে সঙ্গে একটা কথা বলে রাখি, কোনো অসুবিধা হলে টেলিফোনে যোগাযোগ করতে পারো। আমি নম্বরটি প্রতিবারই বলে দিই, এবারও বলে দিচ্ছি, 94335013